পৃথিবীর একদম মাঝখানে অবস্থিত একটি ভয়ানক নির্জন দ্বীপ। আর এই নির্জন দ্বীপের একদম মাঝখানেই অবস্থিত ছিল পৃথিবীর সবচাইতে ভয়ানক একটি জেল। তবে অদ্ভুতভাবে এই জেলখানার আশেপাশে কোনো বর্ডার ছিল না, ছিল না কয়েদিদেরকে বন্দি রাখার মতো কোনো ব্যবস্থা। আর কোনো কয়েদি যদি এখান থেকে পালিয়েও যায় তাও তাকে কেউ কিছু বলার মতো ছিল না। কিন্তু তারপরও আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেলখানা থেকে পালিয়ে যেতে পারেনি, কারণ এই জেলখানার আশেপাশের প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভয়ানক মাইন, যেখানে ভুল করে একবার পা পড়লেই মৃত্যু নিশ্চিত। তো ভ্যাকেশনে আসার পর এমনই এক ভয়ানক জেলখানাতে ফেসে যায় বেশ কয়েকজন বন্ধু। আর পরবর্তীতে তারা এই ভয়ানক জেলখানা থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু যেই জেলখানার পদে পদেই রয়েছে মৃত্যুর ফাঁদ, সেখান থেকে কি পালিয়ে যাওয়া এতটাই সহজ? তো পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটেছিল? তারা কি সত্যি সত্যি এমন ভয়ানক জেলখানা থেকে পালাতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক জেল পালানোর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় এক জেলখানা দেখিয়ে, যেটা কিনা ছিল অন্যান্য সকল জেলখানা থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এই জেলখানাটি যেই জায়গাতে অবস্থিত ছিল সেই জায়গাটি ছিল অত্যন্ত নির্জন এবং সম্পূর্ণ জনমানবহীন। শুধুমাত্র জেলের কয়েদি এবং তাদেরকে পাহাড়ে দেওয়ার জন্য কিছু গার্ড ছাড়া সেখানে আর কোনো মানুষই ছিল না। তবে সবচাইতে অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই জেলখানার কোনো দেয়াল ছিল না, এমনকি কোনো বর্ডার দিয়েও জায়গাটি নির্দিষ্ট করা ছিল না। এমনকি এখান থেকে কোনো কয়েদি যদি পালানোরও চেষ্টা করে তাহলে এখানকার গার্ডগুলো তাদেরকে কিছুই বলে না, কারণ এই জায়গাটির বাহিরে পুরো জায়গা জুড়ে রয়েছে অসংখ্য ল্যান্ডমাইন। ল্যান্ডমাইনগুলো এমনভাবে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে যা কিনা কেউ খুব সূক্ষ্মভাবে দেখলেও বুঝতে পারবে না। তাই যখনই কোনো কয়েদি এই জেলখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই এরিয়া থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই তার পায়ের নিচে থাকা ল্যান্ডমাইনগুলো ব্লাস্ট হয়ে যায়, ফলে সঙ্গে সঙ্গে সেই কয়েদি মারা যায়। আর মূলত এই কারণেই কোনো কয়েদি এখান থেকে পালিয়ে যাওয়ার সাহস করে না। এবার আমরা আজ থেকে কিছুদিন আগের ঘটনা দেখতে পাই, যেখানে স্টু নামক একটি ছেলে ছিল। কিছুদিনের মধ্যে সে বিয়ে করে তার নতুন জীবনে পা রাখতে চলেছে। এজন্য সে তার কিছু বন্ধুদেরকে নিয়ে সাউথ আমেরিকায় তার ব্যাচেলার পার্টি এনজয় করতে এসেছে। সেখানে সে এবং তার বন্ধুরা মিলে অনেক এনজয় করে। এরপর পার্টি শেষ করে পরদিন সকালে তারা সবাই যখন এয়ারপোর্টে প্লেনের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই স্টু দেখতে পায় যে তার রায়ান নামক একজন বন্ধু তার পকেটে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে, যেটা কিনা মূলত এক ধরনের ড্রাগস ছিল। সে কোনোভাবে এয়ারপোর্টের সমস্ত সিকিউরিটি এড়িয়ে সাকসেসফুলি এই ড্রাগসটি তার কাছে রেখে দিয়েছে। তবে এটা দেখে স্টুয়ের সকল বন্ধুরা ভীষণ ঘাবড়ে যায় এবং টেনশন করতে থাকে যে যদি তারা একবার ধরা পড়ে যায়। তবে এমন সময় দেখা যায় স্টুয়ের আরেকজন বন্ধু গ্রেগ পেটে হাত দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অসুস্থ ফিল করছে। তবে কিছু বুঝে ওঠার আগেই সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে এক ধরনের লিকুইড বের হতে থাকে। আর এমন সময় সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে। তাদের সাথে একটি ট্রেনিং প্রাপ্ত কুকুর ছিল, যে কিনা ড্রাগ আইডেন্টিফাই করতে পারত। তো তাদের কাছে গিয়ে কুকুরটি খুবই রিয়েক্ট করতে থাকে। এতে সিকিউরিটি গার্ডদের তাদের উপর সন্দেহ হয়। তারা তখন তাদেরকে সঙ্গে সঙ্গে ইন্টারোগেশন রুমের মধ্যে নিয়ে যায়। তারা জানায় যে গ্রেগ লুকিয়ে লুকিয়ে ড্রাগ পাচার করার জন্য কিছু বেলুন গিলে ফেলেছিল, যেটা তার পেটের ভিতর গিয়ে কোনো কারণে ব্লাস্ট হয়ে যায় এবং তার পুরো শরীরে পয়জন ছড়িয়ে পড়ে। স্টু এবং তার বন্ধুরা তো এই কথা শুনে একদম অবাক হয়ে যায়, কারণ তারা এই ব্যাপারে কিছুই জানত না। কিন্তু তাদের এখানে কিছুই করার ছিল না, কারণ তারা যদি বলে যে তারা এই ব্যাপারে কিছু জানে না, তারপরও তাদের কথা বিশ্বাস করা হবে না। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশেরা তাদেরকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে ফেলে। আর তারা তল্লাশি করে রায়ানের কাছেও ড্রাগস পেয়ে যায়। ফলে পুলিশ মনে করে যে এরা হয়তো স্মাগলার, যারা কিনা এক দেশ থেকে অন্য দেশে ড্রাগস পাচার করছিল। যদিও তারা সবাই এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা আসলে কোনো স্মাগলার নয়, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না। তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানেই অ্যারেস্ট করে ফেলা হয় এবং তাদের সকলকে মিলিটারির আন্ডারে থাকা একটি আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তবে তারা কিছুতেই সেখানে যেতে চাইছিল না, কিন্তু পুলিশ তাদেরকে মেরে জোর করে কোনো মতে তাদের সঙ্গে নিয়ে যায়। প্রথমে তাদেরকে একটি বোটে করে একটি প্রিজনে নিয়ে যাওয়া হয়। আর সেখানে গিয়ে স্টু দেখতে পায় যে একটি ব্যাগের ভেতরে কিছু মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে সে ভীষণ নার্ভাস হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে এখানে আসলে হচ্ছেটা কি। এরপর সেখান থেকে তারা রওনা হয় আসল জায়গাতে যাওয়ার জন্য, যেখানে মূলত তাদেরকে রাখা হবে। একটি ট্রাকে করে তাদের সকলকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এবার অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ফাইনালি তারা পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত সেই জায়গাতে। এটাই ছিল মুভির শুরুতে দেখানো সেই বিশাল বড় জেলখানা, যার চারিদিকে ছিল ভয়ানক মৃত্যুর ফাঁদ। তো
তো তারা সবাই মিলে তখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। স্টুদের সঙ্গে আবার তার শ্বশুরও ছিল, যার নাম ছিল জন। জন এখানকার পরিবেশ দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে এখানে ভাবছিল যে জেলখানার আশেপাশে কোনো দেয়াল নেই কেন, এখানকার গার্ডগুলো কি ভয় পায় না যে কোনো কয়েদি যদি এখান থেকে পালিয়ে যায়? সে মনে মনে ভাবতে থাকে যে এখান থেকে পালিয়ে যাওয়া তো তাহলে অনেক বেশি সহজ। শুধু জনই নয়, বরং এখানকার সবাই এই কথাই ভাবছিল। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় একজন কয়েদি খুব স্পিডে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এটা দেখে একজন গার্ড তাকে শুট করার জন্য তার বন্দুকটি রেডি করছিল, কিন্তু অন্য একজন গার্ড তাকে শুট করতে বাধা দেয়। এদিকে স্টু এবং তার বন্ধুরা দূরে দাঁড়িয়েই সবকিছুই দেখছিল। তো সে কয়েদি যখন দৌড়তে দৌড়তে অনেকটাই দূরে চলে যায়, ঠিক তখনই তার একটি পা গিয়ে পড়ে যায় একটি মাইনের উপর। ফলে সঙ্গে সঙ্গে সেখানে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে, আর সেই কয়েদি সেখানেই মারা যায়। আর এটা দেখতে পেয়ে স্টু এবং তার সঙ্গীরা অনেক ঘাবড়ে যায়। তারা বুঝতে পারে যে এখানকার চারিপাশে হয়তো মাইন রয়েছে, তাই যখনই কেউ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সেই মাইনগুলো বিস্ফোরিত হয়ে তারা মারা যায়। এজন্যই মূলত এখানে দেয়াল দেয়া নেই। আর এসব দেখে জন বুঝতে পারে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য কোনো একটা উপায় বের করতে হবে, তা না হলে এই জায়গার কোথায় কোন মৃত্যুর ফাঁদ রয়েছে এটা তো তারা জানে না। তো এখানে আবার জনের ছেলে কাইও রয়েছে। জন তখন তার ছেলে কায়ের সঙ্গে ডিসাইড করে যে তারা গার্ডের সঙ্গে কথা বলবে এবং তাদের কাছে ব্রিটিশ সিটিজেনদের জন্য স্পেশাল হেল্প চাইবে। এদিকে গ্রিকের পেটে ব্লাস্ট হওয়ার কারণে সে তো এমনিতেই অসুস্থ ছিল, আর এখন তার পেট থেকে ব্লিডিং হচ্ছিল, তাই তার আর্জেন্ট মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন ছিল। গ্রিক তখন তার দুজন বন্ধুকে বলে যে একজন ডক্টরকে খুঁজে নিয়ে আসার জন্য, আর তারা দুজনও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে সেখানে কোনো ডক্টর আছে কিনা এটা দেখার জন্য। অন্যদিকে জন এবং তার ছেলেকাই অফিস রুমে গার্ডের কাছে যায়, আর সেখানে গিয়ে তারা গার্ডকে জানায় যে তারা সেখানকার ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চায়। গার্ড তখন তাদেরকে অফিস রুমে যেতে বলে। এরপর তারা দুজন সেখানে গিয়ে তো একদম অবাক হয়ে যায়, কারণ এই বিশাল অফিসে একজন গার্ড ছাড়া আর কেউই ছিল না। তো সেই গার্ড তখন একটি বাটন প্রেস করে এবং এতে একটি রুমের দরজা খুলে যায়। এরপর জন এবং কাই ভেতরে চলে যায়। এরপর তারা দেখতে পায় যে সেখানকার ডেস্কের উপরে একটি কম্পিউটার রাখা আছে এবং সেখান থেকে একজন মানুষের ভয়েস ভেসে আসছে। আর ভিডিও কলে একজন লোক তাদের সাথে কথা বলার জন্য বসে আছে। ভিডিও কলের এই লোকটি মূলত ছিল জেলের ওয়ার্ডেন, যার সাথে তারা দুজন দেখা করতে চাইছিল। তো ওয়ার্ডেন তখন তাদেরকে জানায় যে যেহেতু তারা সবাই ব্রিটিশ সিটিজেন, তাই এই ব্যাপারে সে তাদেরকে কোনো হেল্প করতে পারবে না, কারণ তারা এই দেশের নাগরিক নয়। ওয়ার্ডেন তখন তাদেরকে হাইকোর্টে হেল্প চাওয়ার জন্য পরামর্শ দেয়। সেই সাথে তিনি আরও বলে যে এ ব্যাপারে কোর্টের রায় আসার আগ পর্যন্ত তাদের এখানেই বন্দী থাকতে হবে। জন তখন ওয়ার্ডেনকে বলে তাহলে আনুমানিক আমাদেরকে এখানে আর কতদিন বন্দী থাকতে হতে পারে? ওয়ার্ডেন তখন জানায় খুব বেশি নয়, প্রায় 5 থেকে 6 বছরের মতো সময় লাগতে পারে। কিন্তু একথা শুনি জন এবং কায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ রায় আসতে যদি 5 থেকে 6 বছর সময় লেগে যায় তাহলে কি তারা এতদিন এখানেই পচে মরবে? জন তখন ভীষণ উত্তেজিত হয়ে যায় এবং ওয়ার্ডেনের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কম্পিউটারটি ট্রেন ব্যাংক হয়ে যায়। এতে জন আরও রেগে যায়। তবে তারা এই বিষয়টি অনেক ভালোভাবেই বুঝতে পারে যে জেলখানা থেকে বের হওয়াটা তাদের জন্য সহজ হবে না। এরপর দেখা যায় যে অনেক খোঁজাখুঁজির পর স্টু এবং তার বন্ধুরা একজন ডক্টরকে খুঁজে পেয়েছে। তবে মূলত এই জেলখানায় এই দেশে যে সমস্ত মানুষেরা ছিল, অর্থাৎ ডক্টর থেকে শুরু করে গার্ড, পুলিশ অফিসার, তারা সবাই এখানকার ভাষায় কথা বলতো, তাই ব্রিটিশ ভাষা তারা খুব একটা বুঝতো না। তবে তাদের মধ্যে শুধুমাত্র জনই ব্রিটিশ ভাষা বুঝতে পারত, তাই মূলত সে ওয়ার্ডেনের সাথে কথা বলতে পেরেছে। তো স্টু এখানে ডক্টরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে তারা কিভাবে এখানে ফেঁসে গিয়েছে। তারা কোনো অপরাধী নয়, কিন্তু তাদের ভাষা আলাদা হওয়ার কারণে ডক্টর এখানে কিছুই বুঝতে পারে না। এরপর তারা ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে। তবে এতে করে ডক্টর এক পর্যায়ে ভীষণ বিরক্ত হয়ে যায়। এরপর সে একটি বন্দুক বের করে তাদেরকে থ্রেট দিতে শুরু করে। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং দুহাত উঁচু করে দাঁড়িয়ে একদম চুপ হয়ে যায়। ডক্টর তখন তাদের পেছন থেকে একটি পর্দা সরিয়ে দেয়। দেখা যায় সেখানে একটি বাথটাবের মধ্যে ডক্টর একজন লোককে আইস ওয়াটারের ভেতরে বেঁধে রেখেছে। এই দৃশ্য দেখে তারা সবাই আরও বেশি ঘাবড়ে যায়। তারা সেখানেই দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে একজন একটি চেয়ার নিয়ে ডক্টরের মাথায় আঘাত করে। ফলে সাথে সাথেই ডক্টর সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। আসলে তাদের কাছে এই ডক্টরকে সাইকো মনে হচ্ছিল। এবার এই দৃশ্য দেখে যে লোকটিকে ডক্টর বেঁধে রেখেছিল সেই লোকটি এখানে তাদেরকে তার বাঁধন খুলে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে।
তবে স্টু এবং তার বন্ধুরা বুঝতেই পারছিল না যে এখানে কি হচ্ছে। তারপরও তারা সেই লোকটির হাতে বেঁধে রাখা রশিগুলো কেটে তাকে মুক্ত করে দেয়। কিন্তু সেই লোকটি এখানে পাগলের মতো আচরণ করছিল। মনে হচ্ছিল তার মাথায় কোনো সমস্যা আছে। সে তখন মাটিতে পড়ে থাকা ডক্টরের সেই বন্দুকটি হাতে নিয়ে কোনো জামা কাপড় ছাড়াই দৌড়ে বাহিরে চলে যায়। এরপর বাহিরে দেখা যায় যে ইউনিফর্ম পরা দুজন নার্স সেখানে একটি স্ট্রেচার নিয়ে আসে, আর তারা গ্রিককে সেই স্ট্রেচারে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তার বন্ধুরা এতে মনে করে যে তাকে হয়তো ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপর জন তখন তার সঙ্গীদেরকে নিয়ে সেই জেলখানার ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায়, কারণ এই ম্যানেজারই তাদেরকে ডেকে পাঠিয়েছে। জায়গাটি ছিল খুবই সুরক্ষিত, আর এই ম্যানেজারের নাম ছিল সালমা। সালমা তাদের সবাইকে ওয়েলকাম জানায় এবং সবাইকে খুবই রেসপেক্টের সাথে ডাইনিংয়ে বসার জন্য বলে। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে আরো বলে, আমি শুনেছি গ্রিক একজন মিলিয়নার, কিন্তু সে স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছে এবং তোমরা সবাই তার জন্য এখানে আটকে আছো। এরপর সে আরো বলে, এবার তোমরা যদি আমায় $2 লাখ দাও তবে আমি তোমাদেরকে সেফলি এই জায়গা থেকে মুক্ত করে দিতে পারবো। আর যদি তোমরা আমাকে টাকা দিতে না পারো তাহলে এই জেলখানায় তোমাদেরকে কতদিন থাকতে হচ্ছে সেটা বলা যাচ্ছে না। তবে সালমার এই অফার পেয়ে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ এমন ভয়ানক জেলখানায় তারা কখনোই থাকতে চায় না। আর এই জেলখানায় সবাই অনেক অদ্ভুত, তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা এই জায়গা থেকে বের হতে চায়। কিন্তু এই মুহূর্তে তো তাদের কাছে কোনো টাকাই ছিল না, এজন্য তারা সালমার কাছে সময় চায়। কিন্তু সালমা তাদের সকলের চেহারা দেখিয়ে বুঝতে পারে যে তাদের কাছে অফারটি ভালো লাগেনি। এজন্য সে তার একজন গার্ডকে বলে তাদের সবাইকে গেটের বাইরে বের করে দিতে। তো তারা যখন বাইরে বেরিয়ে যায় তখন একজন অজানা ব্যক্তি তাদেরকে একটি লেটার দেয়। তারা তখন লেটারটি ওপেন করে। আসলে এই লেটারটি ব্রিটিশ অ্যাম্বাসি থেকে তাদেরকে পাঠানো হয়েছে। সেখানে তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ব্রিটিশ অ্যাম্বাসি তাদের এই সিচুয়েশনের ব্যাপারে ইনভেস্টিগেশন করবে। এমনকি এই ইনভেস্টিগেশন করতে যদি তাদের 100 বছরের সময় লেগে যায় তবুও এই বিষয়টি তারা তাদের নজরে রাখবে। লেটারটির প্রথম লাইন পড়ে তারা সবাই তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু লেটারটির শেষ লাইনের মাধ্যমেই তারা বুঝতে পারে যে ইনভেস্টিগেশন আসলে কেমন হতে চলেছে। তাদেরকে শুধু ফর্মালিটি হিসেবে একটি লেটারই পাঠানো হয়েছে। এই ব্যাপারে মনে হয় না যে কেউ কোনো গুরুত্ব দেবে। কিন্তু জন তখন সবাইকে আশা দিয়ে বলে, অ্যাটলিস্ট অ্যাম্বাসি তো আমাদের বিষয়টি জানতে পেরেছে এবং এ ব্যাপারে ইনভেস্টিগেশন করবে বলেছে। আর হতে পারে এই 100 বছরের কথাটি শুধুমাত্র একটি কথার কথা। তার বিশ্বাস আছে যে অবশ্যই কেউ না কেউ তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তো এমন সময় একজন অচেনা কয়েদি তাদেরকে বলে অ্যাম্বাসি অলরেডি তাদের জন্য একটি সেল অ্যারেঞ্জ করেছে। তো কিছুক্ষণ পরেই তাদেরকে সেই সেলটিতে নিয়ে যাওয়া হয়। আর সেখানে গিয়েই তারা একজন গ্যাংস্টার টাইপের লোককে দেখতে পায়। তার নাম ছিল ব্যাংকো। সেখানে একটি মেয়েও ছিল। মেয়েটি নিজেও ছিল একজন কয়েদি। তো তারা সেখানকার কোনো কিছু বুঝে ওঠার আগেই গ্যাংস্টারটি এখানে তাদেরকে বলে, স্টু এবং তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমায় 2টো কিডনি দিতে হবে। একজন ডক্টর তোমাদের জন্য সবকিছু অ্যারেঞ্জ করবে। এরপর সে আঙুল দিয়ে একজন ডক্টরকে দেখিয়ে দেয়। এদিকে লোকটির কথা শুনে তারা তো একদম অবাক হয়ে যায়, কারণ জেলখানায় তাদেরকে বন্দি থাকতে হবে, তাহলে তাদেরকে কিডনি কেন দিতে হবে? এরপর ধীরে ধীরে একজন ডক্টর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা এখানে দেখতে পায় যে এটা তো সেই ডক্টর যাদের কাছে তারা গ্রিডের ট্রিটমেন্টের জন্য গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই ডক্টরের উপর হামলা করে সেখান থেকে পালিয়ে এসেছিল। এখন এই ডক্টরকে দেখে তারা আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। ডক্টর তখন একজনের দিকে আঙুল দেখিয়ে বলে, এই যে এই ছেলেটি, এই আমাকে আঘাত করেছিল এবং এর জন্যই আমার কিডনি হারাতে হয়েছে। একথা শোনা মাত্রই কোনো কিছু বুঝে ওঠার আগেই ব্যাংকো সেই ছেলেটির মাথায় শুট করে মেরে ফেলে, আর ক্ষতিপূরণ হিসেবে সেই ছেলেটির কিডনি নিতে চায়। এদিকে এই দৃশ্য দেখে সকলেই অনেক ঘাবড়ে যায় এবং তারা ভয়ে সেখানে কাঁদতে শুরু করে, কারণ তারাও কিছুক্ষণ আগে ডক্টরের উপর হামলা করেছিল। এরপর সেই মৃত ছেলেটিকে একটি বেডে শুয়ে রাখা হয়। ব্যাংকো তখন সেই কয়েদি মেয়েটিকে বলে সেই ছেলেটির শরীর থেকে কিডনি বের করে নিয়ে আসার জন্য। এমনকি সে মেয়েটিকে কিডনি বের করে আনার একটি সহজ উপায় বলে দেয়। সে তাকে বলে, অ্যাট ফার্স্ট কিডনি আসলে কোথায় আছে সেই জায়গাটি তোমাকে চিহ্নিত করতে হবে। এরপর সেখানকার স্কিন কেটে ফেলে নিজের হাত ঢুকিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে সেখান থেকে কিডনি বের করে নিয়ে আসতে হবে। তো তার কথা মতো ঠিক এভাবেই ছেলেটির পেট থেকে কিডনি বের করে নিয়ে আসা হয় এবং কাজটি করা হয় তাদের সবার সামনে। মেয়েটি অনেক ভয়ে ভয়ে কাজ করছিল, কারণ এই ধরনের কাজ সে প্রথম করছে। তো এবার একটি কিডনি বের করে সে একটি নির্দিষ্ট জায়গাতে রাখে, কিন্তু দ্বিতীয় কিডনিটি বের করতে গিয়ে সে সেটা ভুলবশত হাত থেকে ফেলে দেয়। এতে ব্যাংকো ভীষণ রেগে যায় এবং সে আরও একটি কিডনির জন্য বাকি লোকদেরকে প্রস্তুত থাকতে বলে।
সে সকলকে ডিসাইড করতে বলে যে কে তাকে নিজের কিডনি দেবে। এতে কেউ কোনো রেসপন্স করছিল না, সকলেই সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। তখন ব্যাংকও তাদের সামনে কিছু স্টিক দিয়ে বলে তারা যেন যে যার ইচ্ছে মতো একটি করে স্টিক তুলে নেয়। তো এরপর সবাই স্টিক তুলে নেওয়ার পর সে সবাইকে বলে যে তোমাদের মধ্যে যার স্টিক সবচাইতে ছোট থাকবে সেই এখন আমাকে কিডনি দেবে। তো দেখা যায় সবচাইতে ছোট স্টিকটি রয়েছে জনের হাতে। এখন রুলস অনুযায়ী জনকে কিডনি দিতে হবে, কিন্তু ডক্টর জনের কিডনি নেওয়ার জন্য রাজি হয় না, কারণ সে ছিল অনেক বয়স্ক। এবার জনের পরে সবচাইতে ছোট স্টিক ছিল তাদের হিউগো নামক একজন বন্ধুর হাতে। এজন্য ডিসাইড করা হয় যে হিউগোর কাছ থেকে আরেকটি কিডনি নেওয়া হবে। হিউগো এতে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু এখানে তার কিছুই করার ছিল না। ইনস্ট্রাকশন অনুযায়ী হিউগো তার ড্রেস খুলে বাথটাবে রাখা সেই আইসের ভেতরে বসে পড়ে। কায়ের তখন হিউগোর জন্য ভীষণ মায়া হয়। সে তখন নিজের হাতে থাকা স্টিকটি ভেঙে ছোট করে দিয়ে বলে যে আমার হাতে স্টিকটি সবচাইতে ছোট, তাই নিয়ম অনুযায়ী আমার কাছ থেকে আপনাকে কিডনি নিতে হবে। এরপর সে হিউগোকে বাথটাব থেকে উঠিয়ে নিজেই সেখানে বসে পড়ে। কিন্তু এই ব্যাপারটি তার বাবা জন কিছুতেই মানতে পারছিল না। জন তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এজন্য ব্যাংকও তখন সঙ্গে সঙ্গে তার মাথায় বন্দুক তাক করে ফেলে। ঠিক তখনই রুমের ভেতরে একজন এসে ব্যাংকোকে খবর দেয় যে তার বোন সালমা তাকে ডাকছে। ব্যাংকও তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় এবং সেদিনের মতো কায় সেখানে বেঁচে যায়। ব্যাংকো রুম থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই কয়েদি মেয়েটি কাঁদতে শুরু করে। সে জানায় যে তার নাম হচ্ছে ক্লেম। সে চিৎকার করে বলতে থাকে আমি কখনোই ভাবিনি যে আমার ভ্যাকেশন একজন কয়েদি হিসেবে কাটাতে হবে। নিজের হাতে একজন মানুষের কিডনি তার পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে। এসব বলতে বলতে সেখানে সেই ডক্টর চলে আসে এবং তার কথাগুলো সে শুনে ফেলে। তাই সে তখন মেয়েটিকে চুল ধরে ফোর্স করে ভেতরে নিয়ে যায়। আর এটা দেখে স্টু এবং তার বন্ধুরাও অনেক কষ্ট পায়, কিন্তু এতে তাদের কিছুই করার ছিল না। তো কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে কায়ের কাছে একটি রিং রয়েছে। অর্গান এক্সট্রাকশনের সময় সে কোনো মতে একজনের হাত থেকে রিংটি খুলে নিয়েছিল এবং তার নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছে। এটি এখন তাদের কাছে থাকা একমাত্র সম্পদ। তো এবার গভীর রাতে স্টুয়ের বন্ধু রায়ান লুকিয়ে লুকিয়ে স্টুকে ডেকে তোলে এবং তাকে তার সঙ্গে করে বাইরে নিয়ে যায়। তারা আসলে সন্দেহ করছিল যে তাদেরকে শুধুমাত্র গ্রিকের স্মাগলিংয়ের জন্যই নয়, এর সাথে নিশ্চয়ই অন্য কেউ ইনভলভ রয়েছে। এবং এক্ষেত্রে যদি শুধু গ্রিকে অন্যায় করে থাকে তবে পুলিশ কেন তাদের সকলকে অ্যারেস্ট করল। এজন্য তারা দুজন মিলে ডিসাইড করে ফেলে যে এসবের পেছনে আর কে ইনভলভ রয়েছে এটা তারা খুঁজে বের করবে এবং আসল সত্যটা জানবে। এরপর তারা সিক্রেটলি একটি অফিসে যায় এবং দেখতে পায় যে সেখানে ক্লেম রয়েছে। ক্লেমকে সেখানে তাদের ফ্রেন্ড গ্রিকে টেক কেয়ার করার জন্য রাখা হয়েছিল। তারা তখন ক্লেমকে বলে যে গ্রিকের সাথে যেভাবেই হোক ক্লেম যেন তাদেরকে দেখা করিয়ে দেয়। ক্লেম এতে সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যায় এবং তাদেরকে সাবধান করে দেয় যাতে করে তারা কোনোভাবেই উত্তেজিত না হয়ে যায়, গার্ড যেন কিছুতেই তাদেরকে দেখতে না পারে। এরপর ক্লেম আস্তে আস্তে তাদেরকে ভেতরে নিয়ে যায়, কিন্তু গ্রিককে দেখে তারা দুজন নিজের মাথা ঠান্ডা রাখতে পারে না, কারণ গ্রিকের জন্যই তাদের একজন ফ্রেন্ড অলরেডি মারা গিয়েছে। তাকে গুলি করে মেরে ফেলে তার কিডনি খুলে নেওয়া হয়েছে। কিন্তু গ্রিক তাদেরকে মাথা ঠান্ডা করতে বলে। এরপর তারা কিছুটা শান্ত হলে গ্রিক তাদেরকে বলে আমাদেরকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে, আর আমি যা করেছি সেটা আমি ইচ্ছে করে করিনি। আমি জানতাম না যে এসবের পরিণতি এতটা ভয়ানক হবে, তবে আমি এখান থেকে বের হওয়ার একটি উপায় জানি। আমার শুধুমাত্র একটি ফোন লাগবে বাইরে আমার বসের সাথে যোগাযোগ করার জন্য। তার সাথে একবার কন্ট্যাক্ট করতে পারলে তিনিই আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তাই তোমরা যে করেই হোক আমার জন্য শুধুমাত্র একটি ফোনের ব্যবস্থা করো। স্টু এবং রায়ান তখন তার এই কথায় বিশ্বাস করে এবং সেখান থেকে বেরিয়ে ভাবতে থাকে যে কিভাবে তারা একটি ফোন ম্যানেজ করবে। এদিকে দেখা যায় বর্তমানে স্টুয়ের অন্যান্য বন্ধুদের সবচাইতে বড় চিন্তা হলো খাবার ম্যানেজ করা, কারণ যেহেতু তাদের কাছে এখন একদমই কোনো টাকা পয়সা ছিল না, তাই তারা এখানেই ভালোভাবে খাবার খেতে পারছিল না। কারণ এই জেলখানাটি ছিল অন্যান্য জেলের থেকে একদমই আলাদা। এখানে টাকা ছাড়া খাবারও পাওয়া যায় না। এবার তাদের মধ্যে হিউগো দেখতে পায় যে একটি ছোট মেয়ে জেলখানার ভেতরে টাকা ধার দিচ্ছে। এটি দেখে সে মেয়েটির কাছে $100 ধার চায়, কিন্তু মেয়েটি তখন তাকে জানায় যেহেতু তোমরা সালমাকে $2,00,000 দিতে রাজি হয়েছ, এজন্য এই জেলখানার কোথাও কারো কাছেই তোমরা কোনো সাহায্য পাবে না। একথা শুনে তারা সকলেই অনেক হতাশ হয়ে পড়ে এবং বুঝতে পারে তাদেরকে হয়তো মৃত্যু পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এদিকে হঠাৎ করেই কাই দেখতে পায় যে একজন লোক এক বৃদ্ধার কাছে একটি মুরগি দিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছে। এটি দেখে তারা কিছুটা আশা ফিরে পায়। তারা সবাই তখন সেই বৃদ্ধ লোকটির কাছে যায় এবং জন তার স্পেশাল ডিজাইন করা শু লোকটিকে অফার করে,
যাতে করে লোকটি তার কাছ থেকে একটু মুরগি তাদেরকে খেতে দেয়। আর সৌভাগ্যবশত লোকটি এতে রাজি হয়ে যায়। মুরগিটি সে জনকে দিয়ে সে জনের কাছ থেকে শুটিয়ে নিয়ে নেয়। অন্যদিকে স্টু এবং রায়ান তখন আন্ডারটেকারকে খুঁজে বের করার চেষ্টায় ছিল, কারণ সেই আন্ডারটেকারের মাধ্যমে তার কিছু কাজ করাতে চাইছিল। আর ফাইনালি তারা তাকে পেয়েও যায়। সে মূলত কয়েদিদের বডি পোড়ানো অথবা মাটিতে পুঁতে ফেলার মতো কাজগুলোতে নিয়োজিত ছিল। তো তারা এখানে আন্ডারটেকারকে তাদের হয়ে দুটো কাজ করে দিতে বলে। তাদের যে বন্ধুকে মেরে ফেলা হয়েছিল তারা তখন আন্ডারটেকারকে তার বডিটি পুড়িয়ে ফেলতে বলে এবং তাদেরকে একটি ফোন কল দেওয়ার ব্যবস্থা করে দিতে বলে। এর বিনিময়ে তারা তাকে সেই রিংটি অফার করে, যেটা তারা এখানে এসেই পেয়েছিল। আন্ডারটেকার সেই রিংটি তখন কিছুক্ষণ এক্সপেরিমেন্ট করে দেখতে পায় যে রিংটি আসলে অনেক মূল্যবান, তাই সে সঙ্গে সঙ্গেই তাদের অফারে রাজি হয়ে যায়। কিন্তু সে জানায় যে সে মাত্র একটি কাজই করতে পারবে, তাই তারা যেন ডিসাইড করে যে সে কোন কাজটি করবে। যেহেতু স্টু এবং রায়ানের ফার্স্ট প্রায়োরিটি ছিল এই প্রিজন থেকে যে করেই হোক বেরিয়ে যাওয়া, এজন্য তারা ফোন ম্যানেজ করার কাজটিকে চুজ করে। এরপর সেই লোকটি তাদের কাছ থেকে রিং নিয়ে তার পরিবর্তে একটি পুরনো ফোন তাদের কাছে দিয়ে দেয়। স্টু তখন ফোনটি নিয়ে সাথে সাথেই গ্রিকের কাছে চলে যায়। তারা দুজন জেলখানার ওয়াশরুমে লুকিয়ে পড়ে। গ্রিক তখন সঙ্গে সঙ্গে তার বসকে কল করে এবং তাকে অনুরোধ করতে থাকে যে করেই হোক সে যেন তাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যায়। বস তখন তাদেরকে বের করতে রাজি হয় ঠিকই, কিন্তু তার আগে সে তাদের এই কন্ডিশন হওয়ার কারণ জানতে চায়। গ্রিক তখন সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দেয় আর সে স্টুকে বলে যে তার বসকে আসল কাহিনী কোনোভাবেই বলা যাবে না, তাহলে বস অনেক রেগে যাবে। সে তখন স্টুকে বুঝিয়ে বলে, সে বলে যে করেই হোক তুমি দয়া করে সব দোষ নিজের উপর নিয়ে নাও। আমার বসকে বলো তুমি এসব কিছু করেছ, তোমার কাছ থেকেই ড্রাগস পাওয়া গিয়েছিল। তুমি যদি এ কথা বলো তবে তিনি ঠিকই কোনো না কোনোভাবে আমাকে এখান থেকে বের করে নেবে। আর আমি কথা দিচ্ছি, আমি যদি একবার এখান থেকে বের হতে পারি তবে আমি তোমাদের সকলকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। স্টু চুপচাপ দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিল এবং তার কথা মতোই রাজি হয়ে গিয়েছিল। এরপর গ্রিক আবারও তার বসকে কল করে আর সে এবার তাকে কাহিনী ঘুরিয়ে দিয়ে স্টুয়ের ব্যাপারে বলে যে তার বন্ধু স্টুয়ের কাছে ড্রাগস পাওয়া যাওয়ার কারণে তাদের এমন পরিণতি হয়েছে। গ্রিক তখন স্টুয়ের সাথে তার বসের কথা বলিয়ে দেয়, কিন্তু এখানে দেখা যায় যে স্টু এখানে গ্রিকের কোনো কথা না শুনে আসল সত্য কথা তার বসকে বলে দেয়। সে বলে দেয় যে আসলে গ্রিকের জন্যই তাদের এই অবস্থা হয়েছে। গ্রিকে সেদিন কাউকে না জানিয়ে চুপি চুপি ড্রাগস পাচার করতে গিয়েছিল, আর সেটা সিকিউরিটি বুঝতে পেরে তাদের সবাইকে আটক করেছে। তো স্টু যখন বসকে এইসব কথা বলছিল, গ্রিক তখন পাশ থেকে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্টু তার কোনো বাধাই মানছিল না। সে সমস্ত সত্য তার বসকে জানিয়ে দেয়। আসলে সে বুঝে গিয়েছিল যে গ্রিকের আসল প্ল্যান কি। গ্রিক হয়তো তাদেরকে রেখে নিজে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্যই গ্রিক যখন তাকে সব দোষ নিজের উপর নিতে বলেছিল তখন সে কোনো রকম রিয়েকশন না দিয়ে চুপ ছিল। এদিকে গ্রিক যখন স্টুকে বাধা দিতে চাইছিল তখন ভুলবশত স্টু খুব জোরে গ্রিককে আঘাত করে ফেলে, কিন্তু সে প্রথমে এটা বুঝতে পারে না যে আঘাতটি এতটা জোরে হয়ে গিয়েছিল। তাকে আঘাত করে সে নিজেই গ্রিকের উপর বসে তার বসের সাথে কথা বলতে থাকে। এবার কথা বলা শেষ করে যখন সে গ্রিককে ডেকে পাঠানোর চেষ্টা করে তখন দেখতে পায় যে গ্রিক কোনো রেসপন্স করছে না। সে অনেকবার ডাকাডাকি করলেও গ্রিক তার ডাকে কোনো সাড়াই দেয় না। আর এক পর্যায়ে সে লক্ষ্য করে যে গ্রিক শ্বাস নেওয়াই বন্ধ করে দিয়েছে। এতে করে সে বুঝতে পারে যে গ্রিক আর বেঁচে নেই, তারই আঘাতে তার বন্ধুর মৃত্যু হয়ে গিয়েছে। এতে সে ভীষণ ঘাবড়ে যায়। স্টু বুঝে উঠতে পারে না যে এখন সে কি করবে, এই ডেড বডিও বা সে কোথায় রাখবে। ঠিক এই সময় ওয়াশরুমের দরজায় কেউ একজন নক করতে থাকে। এতে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে সে গ্রিকের বডি কমোডের ভেতরে ফেলে সেখান থেকে বের হয়ে যায়। সে দৌড়ে নিজেদের সেলে চলে যায় এবং সেখানে গিয়ে দেয়ালের কিছু অংশ ভেঙে সেখানে ফোনটি লুকিয়ে রাখার চেষ্টা করে। এই সুযোগে জন যেই মুরগিটি তার শুয়ের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিল সেই মুরগিটি বাইরে বের হয়ে যায়। এদিকে ফোনটি লুকিয়ে রেখে স্টু যখন বাইরে বের হয়ে আসে তখন হঠাৎ করে সে দেখতে পায় যে উপর থেকে মুরগির একটি পালক নিচে পড়ছে। এরপর উপরে তাকিয়ে সে দেখতে পায় যে একজন লোক সেই মুরগিটিকে ধরে রেখেছে এবং সে তাকে বলছে, ওয়াশরুমে একটু আগে তুমি কি করেছ আমি সব দেখে ফেলেছি। একথা শুনে স্টুয়ার এক মুহূর্তও দেরি না করে লোকটির কাছে চলে যায় এবং তাকে রিকোয়েস্ট করে যে এই ঘটনা যেন তিনি কাউকে না বলেন। তবে লোকটি এর বিনিময়ে স্টুকে তার একটি উপকার করার জন্য বলে। স্টু লোকটির কথায় রাজি হয়ে যায় এবং লোকটিও তাকে চিকেনটি ব্যাক করে দেয়। এবার রাতে যখন সেলে সকলে মিলে একসঙ্গে মুরগিটিকে ফ্রাই করে খাচ্ছিল স্টু তখন সকলকে একটি সাজেশন দেয়। সে এখানে বলে, এই আইল্যান্ডে একটি ফ্যাক্টরি রয়েছে, আমাদের উচিত সেখানে কাজ করে টাকা উপার্জন করা।
আর না হলে আমাদের এখানে না খেয়ে মরতে হবে। স্ট্রের সমস্ত সঙ্গীরা তার এই কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে সবাই মিলে ফ্যাক্টরিতে চলে যায় কাজ করার জন্য। কিন্তু হিউগো সেখানে মিসিং ছিল। তাকে স্যালমা নিজের অফিসে ইনভাইট করেছে। স্যালমা আসলে হিউগোকে খুবই আশ্চর্যজনক একটি কাজের জন্য ডেকে পাঠিয়েছে। আসলে নিজের ভাই ব্যাঙ্কোকে মার্ডার করার জন্য সে হিউগোকে নিজের অফিসে ডেকেছে। সেই হিউগোকে একটি মাইন দিয়ে বলে সেটি সুযোগ বুঝে ব্যাঙ্কোর রুমের মাটির নিচে রেখে দেওয়ার জন্য। হিউগো এই কাজটি করতে রাজি হয়, কিন্তু তার একটি কন্ডিশন, এখান থেকে তাকে মুক্ত করতে হবে। সালমাও তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু সে বলে আমি শুধুমাত্র তোমাকেই মুক্ত করব, তোমার বন্ধুদেরকে নয়। এবার পরের দিন দেখা যায় সালমা হিউগোকে তার সাথে নিয়ে তার বসের কাছে যায়। সেখানে বস ক্লেম নামে সেই মেয়েটিকে ইনভাইট করেছিল, কারণ সে ছিল একজন মেডিকেল জিনিয়াস। এজন্য বস তাকে খুবই রেসপেক্টফুলি ইনভাইট করে। তো সেখানে যখন হিউগো এবং ক্লেম একা কথা বলার সুযোগ পায়, তখনই হিউগো ক্লেমকে সালমার প্ল্যানের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয় এবং তাকে বলে এই সুযোগটি কাজে লাগানোর জন্য। হয়তো এই সুযোগটি কাজে লাগিয়ে তারা দুজনেই এখান থেকে বের হয়ে যেতে পারবে। ক্লেমও এই ব্যাপারটি খুব ভালোভাবেই বুঝতে পারে। এরপর বস তাদেরকে লাঞ্চের জন্য ডেকে পাঠায়। বস খুবই খুশি ছিল এরকম একজন মেডিকেল জিনিয়াসের সঙ্গে মিট করতে পেরে। কিন্তু ক্লেম বসের সাথে ভালোভাবে কথা না বলে সবার আগে সালমার সাথে পার্সোনালি কথা বলতে চায়। এরপর তারা দুজন বাইরে চলে যায় একা কথা বলার জন্য। সেখানে ক্লেম তখন সালমাকে থ্রেট করে বলে আমি তোমার প্ল্যানের ব্যাপারে কিন্তু সবকিছু জানি, তুমি যদি আমায় এখান থেকে মুক্ত না করো তবে আমি বসকে সবকিছু বলে দেব। একথা শুনে সালমা তাকেও মুক্ত করতে রাজি হয়ে যায়, কিন্তু তার একটি কন্ডিশন ছিল। প্রথমত ক্লেমকে বসের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি কমপ্লিট করতে হবে। ক্লেম এতে রাজি হয়ে যায়, কিন্তু আসলে সত্যি বলতে তারা যেভাবে ভাবছিল কোনো কিছুই সেরকম সহজ ছিল না। এদিকে দেখা যায় স্টু সেই লোকটিকে ফ্যাক্টরির একেবারে আন্ডারগ্রাউন্ডে পৌঁছে যাওয়ার জন্য হেল্প করছে, যার সঙ্গে গতকাল রাতে মুরগি নিয়ে ডিল হয়েছিল। তো সেখানে একটি সুড়ঙ্গ রয়েছে যার গেট চলে গিয়েছে সোজা সমুদ্রের দিকে। সেই গেটে পৌঁছতেই সে বুঝতে পারে যে সেখানেও গার্ডের কড়া পাহারা রয়েছে। এমনকি সে দেখতে পায় সেখানে মৃত মানুষের শরীরের অঙ্গ পড়ে আছে, যা দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর প্রাণী তাদের উপর অ্যাটাক করেছিল। এসব দেখে সে ভয় পেয়ে আবারও ফ্যাক্টরিতে ফিরে যায় এবং মেইন গেট দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই দেখা যায় স্টু তার পেটে হাত দিয়ে ওয়াশরুমে যাচ্ছে। সেখানে গিয়ে সে শরীরের ভেতর থেকে ড্রাগস টাইপের কিছু একটা জিনিস বের করে। আর এ সময় তার অন্যান্য সঙ্গীরা দরজায় নক করলে সে দ্রুত সেগুলো ওয়াশরুমে ফ্লাশ করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। তার বন্ধুরা যখন জানতে চায় যে তার কি হয়েছে, ঠিক তখনই কমোড ওভারফ্লো হয়ে যায় এবং ভেতর থেকে পানির সাথে সাথে সব ড্রাগসও বেরিয়ে আসে। আর এখানেই রিভিল হয়ে যায় যে আসলে স্টু নিজেও ড্রাগস পাচারের সাথে জড়িত ছিল। এ সময় পাহাড়ের উপরে সালমা এবং তার ভাই একটি ইভেন্টে এনজয় করছিল। তো এখানে সালমা হিউগোকে একটি সিগন্যাল দেয়। হিউগো তখন লুকিয়ে রাখা মাইনটি ব্যাঙ্কোর রুমে সেট করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর অন্য রুমে গিয়ে সে নিজেকে রিল্যাক্স করার জন্য ড্রিঙ্কস করতে থাকে। আর এ সময় হঠাৎ করে ব্যাঙ্কোর একজন বন্ধু হিউগোর পেছনে এসে দাঁড়ায়। এতে সে চমকে গিয়ে বোতলটি নিচে রেখে দেয়। ঠিক তখনই একটি অ্যালার্মিং ডিভাইস থেকে সাউন্ড হতে থাকে। এটা শুনে ব্যাঙ্কোর বন্ধু নিজের আইডেন্টিটি রিভিল করে দেয়। আসলে সে ছিল একজন আন্ডারকভার এজেন্ট, আর সে এখানে এসেছে ব্যাঙ্কো এবং সালমার ক্রাইমের সবকিছু ইনভেস্টিগেশন করার জন্য। একথা শুনেই হিউগো তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে চায়, কিন্তু সেই লোকটি তাকে ধরে ফেলে। ঠিক তখনই রুম থেকে মাইনটি ব্লাস্ট হয়ে যায়। ব্যাঙ্কো দৌড়ে ভেতরে গিয়ে দেখে তার বন্ধু অর্থাৎ সেই আন্ডারকভার এজেন্টের বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে আছে, যারা অনবরত সেই সেলে শুট করছিল। কারণ সালমা তাদেরকে এমনটা করতে বলেছিল, কিন্তু তারা জানত না যে ভেতরে তখন কেউই ছিল না। এবার দূরের একটি ছাদের উপর থেকে একজন সবকিছু নোটিস করছিল। এই লোকটি হলো তিনি, যাকে একটু আগে স্টু পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল। এদিকে জন এখানে স্টুকে প্রচণ্ড মারছিল, কারণ সেও ড্রাগস পাচারের সঙ্গে জড়িত ছিল। এমনকি এসব কিছু লুকিয়ে সে তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। তবে রায়ান এখানে জনকে থামানোর চেষ্টা করে, আর এক পর্যায়ে ধাক্কা লেগে জন মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। সবাই মনে করে যে সে হয়তো মারা গিয়েছে, কিন্তু হঠাৎ করে সে চোখ খুলে সবাইকে চমকে দেয়। অন্যদিকে দেখা যায় মাইন্ড ব্লাস্টের এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যাঙ্কও ভীষণ রেগে যায়, আর তার বন্ধুর এমন মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এজন্য সে হিউগোর বন্ধুর কাছে আসে এবং সত্য জানার জন্য তাদেরকে চার্জ করতে থাকে। একজন তখন জানায় যে সালমাই হিউগোকে ডেকে নিয়ে গিয়েছিল। ব্যাঙ্কও তখন বুঝে যায় যে সালমার আসল প্ল্যান কি, এবং এটাও বুঝতে পারে যে সবকিছুর পেছনে সেই ছিল, আর এই প্ল্যান সে করেছিল তাকে মারার জন্য। এদিকে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে
স্যালমার এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বন্দুক হাতে নিয়ে ব্যাংকও তাকে তাড়া করতে শুরু করে। তারা দুজনেই দুজনকে টার্গেট করে ফায়ার করতে থাকে। আর এই অবস্থায় টাওয়ারে থাকা গার্ড নিচে নেমে আসে। এদিকে স্টুয়ের সাহায্য নিয়ে সেই লোকটি দূর থেকে সবকিছু অনেক মনোযোগ দিয়ে দেখছিল। তো গার্ডকে নিচে নেমে যেতে দেখে এই সুযোগে সে গার্ডের রুমে চলে যায়। আর সেখানে গিয়ে সে কন্ট্রোল রুমে ফোন করে জানায় যে ব্যাংকো এবং স্যালমার অনেক বড় ধরনের ঝামেলা হয়েছে, এজন্য কন্ট্রোল রুমের সকলকে এখনই সেখানে যেতে হবে। তবে ঠিক তখনই কন্ট্রোল রুমের সব মনিটর অফ হয়ে যায়। কন্ট্রোলার যখনই এটা ঠিক করার চেষ্টা করে তখনই সে ইলেকট্রিক শক খেয়ে সেন্সলেস হয়ে যায়। আর এই সুযোগে জেলখানার সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ঠিক যখন তারা দৌড়ে বেরিয়ে যেতে চায় তখনই কন্ট্রোলারের সেন্স ফিরে আসে এবং সে ইমিডিয়েটলি ইমার্জেন্সি বাটন প্রেস করে দেয়। এদিকে স্টু যখন সবার আগে দৌড়ে গিয়ে মাইনফিল্ডে পা রাখতে যাবে, হঠাৎ করেই তখন রায়ান তাকে আটকে ফেলে, কারণ সে কিছু দূরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিল। এটা শুনে সকলেই যে যার জায়গাতে দাঁড়িয়ে পড়ে, কারণ তারা যদি সেখান থেকে একটুও মুভ করে তাহলে মাইনগুলো ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু জন এই বিষয়টি খুব একটা গুরুত্ব দেয় না, কারণ পালানোর মতো এমন সুযোগ তারা আর নাও পেতে পারে। তবে তার ছেলে কাই তাকে সতর্ক করার পরেও সে পালিয়ে যাওয়ার জন্য সেখানে মুভ করে। কিন্তু ঠিক তখনই একটি মাইন ব্লাস্ট হয়ে যায় এবং জনের বডি সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্টু চিৎকার করে একজনকে বলে তার দিকে ফোনটি ছুঁড়ে মারার জন্য, যেটি ছিল কায়ের আশেপাশেই। মূলত স্টু এবং রায়ান সেফ জোনে দাঁড়িয়েছিল, তারা মাইনফিল্ডে থেকে বাহিরে ছিল। তো তারা তখন কাইকে ভরসা দিয়ে বলে তাদের কাছে ফোনটি পৌঁছে দিলেই তারা যে করেই হোক কাইকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বন্ধুদের বিশ্বাস করে কাই মাটি থেকে ফোনটি তুলে নিয়ে স্টুয়ের দিকে ছুড়ে দেয়, কিন্তু ফোনটি গিয়ে পড়ে সেই লোকটির হাতে, যে কিনা কন্ট্রোল রুমে ফোন করেই কয়েদিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। আসলে এই লোকটি ছিল একটু ধার্মিক টাইপের। ফোনটি হাতে পাওয়া মাত্রই লোকটি সেখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। তো স্টু এবং রায়ানও তখন লোকটিকে ফলো করে তার সাথে যেতে থাকে। কিন্তু কাই তাদেরকে অনেকবার ডাকার পরও তারা একবারও পেছনে ফিরে তাকায় না, তাকে তারা সাহায্য করে না। তার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করে। একদিকে ছিল বাবার মৃত্যুর যন্ত্রণা, অন্যদিকে ছিল নিজের প্রিয় বন্ধুদের বিশ্বাসঘাতকতা। এসব কিছু কাই কিছুতেই মানতে পারছিল না। এদিকে দেখা যায় বডিগার্ড একজন ইয়াং ছেলেকে লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য নিয়ে যায়, আর এই লিভার ট্রান্সপ্ল্যান্টের সার্জারিটি করতে হবে ক্লেমকে। তো এই সময় বোম টাইপের কিছু একটা জিনিস কেউ একজন তাদের রুমের মধ্যে ছুঁড়ে মারে। তারা সবাই মনে করে যে এখনই হয়তো সেটা ব্লাস্ট হয়ে যাবে, এই জন্য কেউ কেউ তখন রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। আসলে এই কাজটি সেই ইয়াং ছেলের বোন করেছিল, যাতে করে সে তাকে বাঁচাতে পারে। তো সেই ছেলেটি যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তখন তার সাথে সেই বডিগার্ড এবং ডক্টরের ফাইট শুরু হয়ে যায়। তবে তাদেরকে মেরে যখন সে পালিয়ে যেতে চায় তখনই সেখানে স্যালমা এসে তার পথ আটকে ফেলে। তবে এমন সময় তার পেছনে ক্লেম চলে আসে, আর সে তার ঘাড়ের মধ্যে একটি ইনজেকশন পুশ করে দেয় এবং ছেলেটি মাটিতে সেন্সলেস হয়ে পড়ে যায়। স্যালমা ক্লেমের প্রতি খুবই খুশি হয়ে যায় এবং তার বডিগার্ডকে অর্ডার করে যে তাকে সুরক্ষিতভাবে নিজের রুমে নিয়ে যাওয়ার জন্য। তো যখনই তারা দুজন সেখান থেকে বের হয়ে যায় ঠিক তখনই দুটো বাচ্চা এসে সেই বডিগার্ডকে ছুরি দিয়ে অ্যাটাক করে। ক্লেম দৌড়ে গিয়ে বডিগার্ডের হাত ধরে ফেলে। অ্যাটাক করা মেয়েটি তখন ক্লেমকে ইশারা করে বলে যাতে করে সেখান থেকে সে ইমিডিয়েটলি চলে যায়। এরপর ক্লেম সেই বডিগার্ডের পকেট থেকে একটি চাবি নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। আসলে ক্লেম এই বাচ্চাগুলোর সাথে ডিল করেছিল। অন্যদিকে স্টু, রায়ান এবং আরও অনেকে সেই লোকটির সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর পথে যেতে যেতে স্টু সেই আন্ডারটেকারের মৃতদেহ দেখতে পায়, যে কিনা রিংয়ের বিনিময়ে তাদেরকে ফোন দিয়েছিল। তারা দুজন তখন তাড়াতাড়ি আন্ডার কভারের বডি সার্চ করতে থাকে। আসলে তারা সেই রিংটি খুঁজছিল, আর কিছুক্ষণের মধ্যে তারা সেই রিংটি পেয়েও যায়। এরপর দেখা যায় ক্লেম যে চাবিটি নিয়ে একটি রুমে প্রবেশ করে সেখানে আবার একটি মেয়েকে আটকে রাখা হয়েছিল। ক্লেম সেই মেয়েটির বাঁধন খুলে তাকে মুক্ত করে দেয়। মেয়েটির নাম ছিল জেমা। জেমা এই কাজের জন্য ক্লেমের প্রতি খুবই খুশি হয়ে যায়। সে ক্লেমকে ভরসা দিয়ে বলে আমি তোমাকে এই আইল্যান্ড থেকে বের হয়ে যাওয়ার জন্য হেল্প করতে পারি। এই বলে সে হাঁটতে হাঁটতে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। আর অদ্ভুতভাবে সে রুম থেকে বের হয়ে গিয়ে ক্লেমকে দরজার ভেতরে লক করে দিয়ে সেখান থেকে চলে যায়। জেমার এই আচরণে ক্লেম খুবই অবাক হয়ে যায়। সে এই বিষয়টির পেছনে কোনো কারণই খুঁজে পায় না। সে তখন সাহায্যের জন্য অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এমন সময় স্যালমা এসে তার লকটি খুলে দেয় এবং সে তাকে বলে সার্জারি করার সময় হয়ে গিয়েছে, ডক্টর তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে। এরপর তারা দুজন ডক্টরের কাছে যায়, কিন্তু ডক্টরের রুমে গিয়ে তারা দুজন ভীষণ অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে ডক্টরের মৃতদেহ বাথটাবে পড়ে রয়েছে।
ক্লেম দৌড়ে ডক্টরের কাছে যায় তার পালস চেক করার জন্য, কিন্তু ঠিক তখনই জেমা এসে তার উপর অ্যাটাক করে বসে। তবে সালমা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের দুজনের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে একজনের কাছ থেকে বন্দুক নিচে পড়ে যায়। এ সময় সুযোগ পেয়ে ক্লেম সেই বন্দুকটি উঠিয়ে নেয়, ফলে সাথে সাথেই সেখানে তাদের দুজনের ফাইটিং থেমে যায়। জেমা তখন বারবার সেখানে থাকা একটি ফ্রিজের দিকে দেখতে থাকে। ক্লেম তাকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে রিভিল করে দেয় যে এটার দরজার আড়ালে একটি গভীর টানেল আছে, যেটা সরাসরি সমুদ্রের তীরের সাথে যুক্ত রয়েছে। একথা শুনে জেমার সাথে ক্লেমও সেই টানেল দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তখন সালমাও তাদের সঙ্গে পালিয়ে যেতে চায়, তাই তারা তিনজন মিলে এখানে এক হয়ে যায়। এরপর তারা তিনজন একসঙ্গে সেই টানেলের মধ্যে প্রবেশ করে। এরপর কিছুটা দূরে যেতেই তারা একটি বিশাল বড় গরিলার আওয়াজ শুনতে পায়, তাই তারা আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এমন সময় হঠাৎ করে সালমা একটি ডেড বডি দেখতে পায়, যেটা কিনা ছিল তার বসের। তারা বুঝতে পারে যে তিনিও হয়তো এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আর তখন গরিলাটি তাকে অ্যাটাক করে এখানে মেরে ফেলেছে। তো ডেড বডিটি সেখানেই রেখে তারা সেই টানেলের দরজার কাছে পৌঁছানোর জন্য যেতে থাকে এবং এক পর্যায়ে তারা সেখানে পৌঁছেও যায়। দরজাটি খোলার জন্য সেখানে 3টি বাটন ছিল। তো তারা তিনজন একসাথে সেই 3টি বাটন প্রেস করতেই দরজাটি সঙ্গে সঙ্গেই খুলে যায়। এতে তারা তিনজনেই সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আশার আলো দেখতে পায়, কিন্তু এক মুহূর্তের মধ্যেই তাদের সমস্ত আশা শেষ হয়ে যায়। তারা দেখতে পায় সালমার ভাই ব্যাংকো আগে থেকেই টানেলের দরজায় দাঁড়িয়ে আছে। সে সালমাকে দেখা মাত্রই তাকে শুট করে মেরে ফেলে, কারণ সালমার প্রতি তার আগে থেকেই রাগ ছিল। এরপর টানেলের ভেতরে ঢুকে নিজের বোনের মৃতদেহ তুলে নিয়ে ব্যাংকো সেখান থেকে চলে যায়। তবে সে এখানে জেমা বা ক্লেমকে কিছুই বলে না, কারণ সে জানত তারা কখনোই এখান থেকে বের হয়ে যেতে পারবে না। তো ব্যাংকো সেখান থেকে চলে যাওয়ার পরই ক্লেম দ্রুত সেখানকার উপরে উঠে দরজার বাহিরে বেরিয়ে যায় এবং জেমা সেখান থেকে বের হওয়ার আগে সে দরজাটি লাগিয়ে দেয়। ফলে জেমা ভেতরেই আটকা পড়ে যায় এবং গরিলাটি এসে তাকে খুব বাজেভাবে আক্রমণ করে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, আর ক্লেম দরজার বাহিরে দাঁড়িয়ে সে সবকিছু শুধু তাকিয়ে দেখতে থাকে, কারণ এই জেমাও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এদিকে দেখা যায় অনেক চেষ্টার পরে রায়ন এবং স্টু সেই টানেল দিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়, আর সেখান থেকে বেরিয়ে তারা সোজা চলে যায় সমুদ্রের তীরে। তবে রায়ন খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে সেখানে বসে পড়ে এবং হঠাৎ করে সে দেখতে পায় যে স্টু একটি বড় পাথর হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই সে সেই পাথরটি দিয়ে রায়নের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। আর তাকে মেরে ফেলার পেছনেও একটি কারণ ছিল। আসলে তারা ফ্যাক্টরি থেকে অনেকগুলো ড্রাগস চুরি করে নিয়ে এসেছিল, আর স্টু চাইছিল ড্রাগসগুলো বিক্রি করে সে একাই সব টাকা নিয়ে নেবে। এজন্য সে শুরু থেকেই রায়নকে মেরে ফেলার প্ল্যান করেছিল। অর্থাৎ এখানকার প্রত্যেকটি মানুষই ছিল স্বার্থপর, তারা নিজেদের স্বার্থের জন্যই সবকিছু করছিল। এবার রায়নের বডি সেখানেই রেখে স্টু একটি বোটে উঠে পড়ে, আর সে রওনা হয়ে যায় নিজের শহরে ফিরে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে পানি থেকে ক্লেম বোটে উঠে পড়ে। স্টু তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ক্লেম দেখে ফেলেছিল যে স্টু রায়নকে মেরে ফেলেছে, তাই এখন স্টু এর জন্য ক্লেমের বেঁচে থাকাটাও রিস্ক হয়ে গিয়েছে। এদিকে ক্লেম নিজেও বুঝতে পারছে যে স্টু তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারবে, কারণ সে স্টু এর ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। তবে এমন সময় হঠাৎ করে তাদের দুজনের চোখ পড়ে তাদের মাঝখানে থাকা একটি বন্দুকের দিকে। তারা দুজনেই এক দৃষ্টিতে কিছুক্ষণ সেই বন্দুকটির দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ করে সেখান থেকে গুলির এক বিকট আওয়াজ ভেসে আসে। আর তখনই দৃশ্য পরিবর্তিত হয়ে রায়নের কাছে চলে যায়। এখানে দেখা যায় যে রায়ন আসলে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। তবে সবকিছুর পর একটি রহস্য থেকেই যায়, তখন আসলে বোটে কে কাকে গুলি করেছিল, ক্লেম স্টুকে নাকি স্টু ক্লেমকে? শেষ পর্যন্ত তাদের মধ্যে কে বেঁচে ছিল, নাকি দুজনেই মারা গিয়েছে? এই বিষয়টি সিরিজটির মধ্যে ক্লিয়ারভাবে দেখানো হয় না। তবে এমনই একটি গভীর রহস্যের মধ্য দিয়েই সিরিজটির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এই ভয়ানক জেলখানার সমাপ্তি ঘটেছিল এবং সেই জেলখানা যারা পরিচালিত করছিল শেষমেশ তাদের জীবনেও ধ্বংস নেমে এসেছিল। অর্থাৎ এই জেলখানাটি হয়তো পরবর্তীতে ব্যান করে দেয়া হবে। তো আপনাদের কাছে আজকের এই পুরো গল্পটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।